হঠাৎ একদিন রাত গভীরে ঠিক যখন রাত 12:30 বাজতে চলল ঠিক ওই সময় আমার চোখে প্রচণ্ড ঘুম কিন্তু তবুও না ঘুমায় ঘুমের ধ্যান করে আমি পড়ে থাকলাম। আমার পাশে শোয়া ছিল আমার হাজবেন্ডের বোনের ছেলে। ওর নাম রাহুল। ও পাশেই শোয়া ছিল, আমাদের বাড়ি থেকেই জাগিয়ে থাকত। তো যা হোক, ও গভীর রাত্রে আমাকে কোনো কিছু করার চেষ্টা করেছে, সেটা আমি অনুভব করতে পারছি। কিন্তু আমি কিছুতেই কোনো কিছু নড়াচড়া করছিলাম না। ভাবছিলাম যে দেখি রাহুল কি করে। তারপরে দেখি ও ওর মতো করে আপ্রাণ চেষ্টা করছে, কোনো কিছু চেষ্টা করছে, আমি এটা বুঝতে পারলাম। এদিকে আমার স্বামীও থাকে বিদেশ। নানান রকম প্রশ্নের সম্মুখীন হতে লাগলাম। কি করি এই মুহূর্তে? আমি কি তাহলে রাহুলকে সহযোগিতা করব, নাকি আমি এমনি পড়ে থাকব, ওর মতো করে যাতে ও সফল হয় সেটাতে আর বাধা না দিই? এটা ভাবতে ভাবতে রাহুল প্রায় নিজেই সফল হয়ে গেল। আমি আর বাধাও দিলাম না, বা আমি প্রচণ্ড ঘুমে ঘুমিয়ে আছি সেটাই ওকে বুঝতে দিলাম। কিন্তু আদেও আমি ঘুমাইনি, ঘুমের ভান করে পড়েছিলাম। সকাল হলো, রান্নাবান্না করে খাইয়ে দিলাম ওরে। রাহুল ঠিক খাওয়া দাওয়া শেষে কলেজে চলে গেল। কিন্তু আমি সারাদিন নানান কিছু নিয়ে ভাবছিলাম। তো বন্ধুরা, আমার এই গল্পটি সম্পূর্ণ শুনতে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট। তুমি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে এই গল্পটি অন্য কেউ দেখার বা শোনার সুযোগ করে দাও। তা চলো পরের পর্বে যাওয়া যাক। তার মানে বন্ধুরা, আমার হাজবেন্ডের বড় বোনের ছেলে, ওর নাম হচ্ছে রাহুল। ও সবেমাত্র এসএসসি পাশ করেই কলেজে উঠছে। ওদের বাড়ি থেকে কলেজ অনেক দূরে হয়। আমার শ্বশুরবাড়ি আবার শহরের পাশেই, তো এখান থেকে কলেজের দূরত্ব খুব বেশি হলে 10 থেকে 15 মিনিট হবে। যা হোক, তাই রাহুল বাড়ি থেকে চলে আসছে এখানে থাকার জন্য। কিন্তু আমার শ্বশুরবাড়িতে একটাই টিনের চালা ঘর, সেটা বড় আকারে, 4টা মাত্র রুম। মাঝখানের রুমে একদম ফাঁকা, কেউ থাকত না। ওপাশের রুমটা রান্নাঘর, একদম কর্নারের রুমটাতে আমি থাকতাম। আর একটা রুমে আমার শ্বশুর আর শাশুড়ি থাকত। তাছাড়া বাড়িতে এখন আর কেউই থাকে না। এদিকে আমার স্বামীটাও বিদেশ পড়ে আছে। যা হোক, রাহুল যখন আমাদের এখানে আসলো থাকার জন্য, রাহুল কোনোরকমভাবে কারো সাথে মিশে মেলামেশা করে না, কথাবার্তা বলে না, যেন একদম গম্ভীর হয়ে থাকে। কেমন একটা ছেলে, যেন ওর কোনো বন্ধু-বান্ধব কেউই নেই। খুবই লাজুক ছেলেটা। কিন্তু রাহুল আসার পরে আমি একটা বদ অভ্যাস ত্যাগ করলাম এতে পূর্বে। কারণ আমার যে অভ্যাসটা ছিল সেটা হচ্ছে, আমার স্বামী বিদেশে যাওয়ার পরে আমি হঠাৎ একদিন ইউটিউবে নানান রকম কিছু খুঁজতে থাকি। তারপরে সামনে চলে আসে জীবনের বাংলা গল্প, চুটি গল্প। এ সমস্ত শুনতে আমার ভীষণ ভালো লাগত। সেখানে মানে প্রেমিক প্রেমিক গভীর সম্পর্ক নিয়ে কথা, তারপরে হচ্ছে মামা মামির গল্প, এই চাচা চাচির গল্প, বিভিন্ন গল্প। এই সমস্ত গল্পগুলো শুনতে না আমার ভীষণ ভালো লাগত। আমি শুনতাম। মাঝে মাঝে এই সমস্ত গল্প শুনলে মনটা অনেক চাঙ্গা হতো, হালকা হতো। আমি বড্ড অভ্যাসে পরিণত হয়ে গেলাম। আমি প্রতিনিয়ত এরকম গল্প শুনতাম। কিন্তু রাহুল যেদিন আমাদের এখানে প্রবেশ করল, সেদিন থেকে আর আমি এই সমস্ত গল্প আর শুনতাম না। কারণ রাহুল যদি কখনো এই সমস্ত গল্প শুনতে দেখে ফেলে বা বুঝে ফেলে, তাহলে কি হবে একবার বলো? কারণ ওর আমি মামানি, ও আমার ভাগ্নে হয়। যা হোক, তবুও তো যেহেতু শ্বেতা মাত্র কলেজে উঠছে, সবকিছুই বোঝা শিখছে। যা হোক, রাহুলের থাকা যখন প্রায় 3 মাস হয়ে গেল, 3 থেকে 4 মাস, ঠিক এরকমই হবে। ততদিনে রাহুল আমার সাথে অতটাও মেলামেশা করেনি, বা আমার সাথে অতটাও ফ্রি হতে পারেনি। খুবই লাজুক ছেলে। কিন্তু ওকে আমি প্রথম দেখেছিলাম আমি যখন এই বাড়িতে নতুন বউ হয়ে আসি, সেদিন। কিন্তু ওর সাথে একটা কথাও আমার আজ পর্যন্ত হয়নি। ও এখানে থাকার পরে ফাঁকা ঘরে আমার শ্বশুর শাশুড়ি ওকে থাকতে দিল। কিন্তু ওই ঘরটাতে একটা খাটও ছিল না, কোনো আসবাবপত্র, মানুষ থাকার মতো কোনো ব্যবস্থাই ছিল না, না সিনের দরজা। খুব কঠিন অবস্থা। আমার খুব মায়া হতো। রাহুল ওই রুমে থাকতে থাকতে একসময় ওর ভীষণ জ্বর হলো। আমার শাশুড়ি আমাকে বলল, বৌমা, রাহুল তো ভালো ছেলে, তাছাড়া খুব গম্ভীর, কারো সাথে কোনো বাজে কথা বলে না, ছেলেটা খুবই ভদ্র, কম কথা বলে। কিন্তু বেশি কম কথা বললে তো আবার বিপজ্জনক, কারণ ওর গায়ে তো প্রচণ্ড জ্বর। ও আসতে ঘুম থেকে দেরি করে উঠছে। তুমি একবার দেখো তো কি হলো না হলো। ও তো কিছুই বলে না। তখন আমি রাহুলের রুমে ঢুকলাম। দরজা ছিল না তো, দেখি রাহুল কোনো রকমভাবে কুকাচ্ছে ঘুমের মধ্যে। আমি বললাম, রাহুল, কি হয়েছে তোমার? রাহুল বলছে, না তেমন কিছু হয় নাই, একটু গাটা গরম হয়েছে, হালকা জ্বর গায়ে, বড় অসুস্থ লাগছে তো, তাই আজকে কলেজটা মিস করলাম,
কলেজে যাওয়া হয়নি। আমার গুরুত্বপূর্ণ আজকে ক্লাস ছিল, তবুও কলেজে যাওয়া হলো না। মানে ভাবছি একটু বাড়িতে যাওয়ার দরকার, আমার এই মুহূর্তে একটু সেবা যত্ন দরকার। এদিকে নানা নানি তারাও মুরব্বি হয়ে গেছে। আর আপনাকে কি করে বলি, সংসারের সমস্ত অগোচল কাজ আপনি নিজেই সামলান, তাই হয়তো আপনাকেও আমি বলছি না কথাটা। আমি বললাম, রাহুল, কেমন বোকা ছেলের মতো কথা বলছো তুমি? তুমি এত এত লাজুক কেন বলো তো? কই, আমি তো একদম ফ্রি আছি। সংসারের যতটুকু অগোচল সবকিছু সেরে সুরে একদম ফ্রি থাকি সারাদিন। ওই তোমার মামা বিদেশ থেকে ফোন করলে কয়েকটা কথা ওর সাথে বলি, আর ওই এমনি সারাটা দিন ফ্রি থাকি। কিন্তু তুমি আজকে কলেজে যাওনি, তোমার কি হলো না হলো আমি তো বুঝতেই পারিনি। রাহুল তখন বলল, মাম্মি, আমি আসলে এই রুমটাতে থাকি তো, এই যে দরজা নেই, তাদের একটা খাটও নেই, আমি ফ্লোরে ঘুমোচ্ছিলাম। হঠাৎ করে আমার একটু ঠান্ডা এবং জ্বর হয়েছে, শরীরটা ভীষণ অসুস্থ। আমি ওর গায়ে হাত বুলাই দেখি মনে একটা জ্বর, ও কেমন কাঁপছে। আমি তাড়াতাড়ি করে নিজেই ডাক্তারের কাছে গেলাম, সেখান থেকে ওর জন্য ওষুধপত্র নিয়ে এসে খাওয়াইলাম। ও সুস্থ হলো। সন্ধ্যায় বললাম, রাহুল, এখন কেমন লাগছে? রাহুল বলল, হ্যাঁ মাম্মি, এখন একটু সুস্থ লাগছে, তবে এই রুমটাতে যদি আর 2টা দিন থাকি না, তাহলে আবারও আমার অসুস্থতা বেড়ে যাবে। কি করি বলুন তো? আমি বললাম, রাহুল, চিন্তা করো না, তোমার নানা নানির ঘরে একটা খাট এক্সট্রা পড়ে আছে। তোমার নানি অবশ্যই বলছে ওই খাটটা বের করে দিতে। তুমি তো অসুস্থ, কিন্তু খাটটাও তো ওই রুমের দেওয়া দরকার। রাহুল বলল, থাক, আমি যখন সুস্থ হব তখন দেখা যাবে, আপাতত এমনিই থাকি। শাশুড়িকে কথাটা গিয়ে বললাম যে মা, রাহুল ভীষণ অসুস্থ। আসলেও ফ্লোরে ঘুমোচ্ছিল, পাতলা একখান কাতা বেছে, একটা খাটও নেই, একটা দরজাও নেই, যে ঠান্ডা আবহাওয়া পড়ছে। তখন আমাকে শাশুড়ি বলল, বৌমা, নিশ্চয়ই রাহুল একটা ভালো ছেলে, খুব সৎ ছেলে, ও কম কথা বলে, ওর কোনো বন্ধুবান্ধব কেউই নেই, ও কারো সাথে আড্ডাও লিপ্ত হয় না, শুধু পড়াশোনা আর পড়াশোনা। ক্লাসের রেজাল্টও বেশ ভালো, এসএসসিটাও বেশ ভালো রেজাল্ট করেছে, ওর বেশ সুনাম শুনেছি। এক কাজ করো না, হয় আপত্তিকর তো আমার কাছেই, রাহুল অতটাও বড় হয়নি, ও ছোট মানুষ। আমি বলি, দেখি, তুমি তো একলাই থাকো, রাহুল অন্তত তোমার রুমটাতে থাকলে কি কোনো সমস্যা হবে তোমার? আমি বললাম যে না মা, এটা আবার কেমন কথা, রাহুল তো ছেলের মতোই, ও আপনাদের নাতি ছেলে, আমার ভাগ্নে হয়, আমি ওর মামানি, তাতে কি হয়েছে, থাকবে। শাশুড়ি তখন বলে, হ্যাঁ, আজকে থেকে রাহুল তোমার ঘরটাতে থাকবে, সমস্যা কি? ও পড়াশোনা করবে, যখন থাকার দরকার হয়, তখন শোয়ার দরকার হয়, তখন তোমার ঘরে শুবে। আমি বললাম, ঠিক আছে, তাহলে তো ভালো হয়। ও পড়াশোনা শেষ করতে করতে ওই পড়ার টেবিল থেকে উঠে আসেই রাত 11টার সময়, তখনও রাতের খাবারটা খায়। কখনো কখনো আমি রাত্রে গভীর ঘুমিয়ে পড়ি, খাবারটা রেডি হওয়া থাকে, ও এসে খেয়ে যেই ঘুমিয়ে পড়ে। কিন্তু এখানে থাকলে তো অন্তত ওকে নিজে একটু যত্ন করে খাওয়াইতাম। ঠিকঠাক মতো ও খায় কি না খায়, কি করে কি হয়। শাশুড়ি বলল, হ্যাঁ, ওর একটু সেবা যত্ন নিও, ওর বাবা মা ওর উপর ভীষণ আস্থা আছে, ওর প্রতি ভীষণ আশা করছে, ও একটা ভালো ছাত্র, আর তুমি নিশ্চয়ই ওকে একটু ভালো করে সেবা যত্ন করবা, ওর যেন কোনো অসুবিধা না হয়, দায়িত্বটা তোমাকে দিলাম। বন্ধুরা, আমার শাশুড়ি এবার একদম অনেক মোটু, মানে 1 পা চলে তো 2 পা পিছিয়ে আসে, মানে চলাফেরাও ঠিকঠাক করতে পারে না। আর আমার শ্বশুর বয়স হয়ে গেছে, সে তো সংসারের কোনো কিছুই করে না। ওই যদিও দোকানপাটে একটু পাঠাবো, শাশুড়ি নিষেধ করে, বলে যে ও মুরব্বি মানুষ, কোথায় মুখ ঠুপড়ে পড়ে যাবে। বৌমা, পাশেই তো সব দোকান, ওই আমি গিয়ে নিয়ে আসতাম, বাড়িতে তো আর লোক নাই। যা হোক, রাহুল তারপর থেকেই আমার রুমে থাকা শুরু করলো। ওর মামাকে অবশ্যই কথাটা বলেছিলাম যে রাহুল তো এরকমই ফাঁকা ঘরটাতে থাকতো, তো ও তো এখন আজকে থেকে আমার রুমেই আছে। কথাবার্তা যখন যাইয়ে বলো না বলো, একটু সেট নিকাশ করে ভেবে চিনতে বলবে। রাহুল আমার পাশেই থাকে। ওর মামা বলেছিল, তাতে সমস্যা কি, আমার বোনের ছেলেই তো, নিজের ছেলের মতো করে যত্ন করে রাখবে। আর ওকে আমাদের এখানে আসতে আমি নিজেই বলেছিলাম আমার বড় আপুকে। যা হোক, ভালো করছো, ওর যেন কোনো সমস্যা না হয়। আমি বললাম, ঠিক আছে, ওর কোনো সমস্যা হতে দেব না, ওর প্রতি আমি যথেষ্ট খেয়াল রাখছি। রাহুলের আবার চা খাওয়ার ভীষণ অভ্যাস ছিল। সন্ধ্যার পর হঠাৎ করে একসময় বলল, মাম্মি, আপনাদের বাড়িতে কি চা পাতা আছে? আমি বললাম, হ্যাঁ বাবা, চা পাতা তো ছিল, কিন্তু আজকে নাই, ঘরে একদম একটুও নাই। চা পাতা আনতে পারবে তুমি? বল, থাক, আমি কাল যখন কলেজে যাব, কলেজ থেকে ফেরার সময় বাজার থেকে চা পাতা নিয়ে আসব। আমি বললাম, ঠিক আছে। পরের দিন রাহুলকে টাকা দিলাম, রাহুল চা পাতা বাড়িতে নিয়ে আসলো, ওকে চা করে খাওয়াইতাম সন্ধ্যার পরে।
এভাবে আস্তে আস্তে এই কোনো কথা বলা ছেলেটা বেশ আমার সাথে খুব ফ্রেন্ডলি ওয়েতে মিশতে শুরু করলো। কথাবার্তা কোনো রকম, ওর মুখে একটু হাসিও দেখতাম না। কিন্তু ছেলে মানুষ তো, সব মিলে একটা ব্যবধান। যতই হোক, আমি ওর মামার সাথে রাত্রে গুনগুন করে কথা বলে কথা শেষে মোবাইলটা পাশে রেখে হালকাভাবে আমি কোনো রকম করে ঘুমের আসলো, ভাব হচ্ছে যেন ঘুমিয়ে পড়ব। রাহুল পাশের রুমে পড়াশোনার টেবিলে পড়াশোনা করছিল, কিন্তু ওটু পড়াশোনা শেষ করে রুমে ঢুকতে দেরি করছে। দরজাটা খোলাই ছিল। রাহুল এসেই সে আমাকে ডাকতেই আমি কোনো রকম ইশারা করছি যে ওখানে ভাত রাখা আছে, তুমি খেয়ে নাও, খেয়ে ঘুমিয়ে পড়ো। রাহুল একই খাটের পাশে, ও এক কর্নারে আমি এক কর্নারে, মাঝখানে কোলবলিশটা ছিল, ও ঘুমায় পড়ত। কিন্তু সেদিন রাত গভীরে কেমন যেন আমার কাছে মনে হচ্ছিল ব্যাপারটা খুব অদ্ভুত লাগছিল। রাহুল দেখি বেশ চেষ্টা চালাচ্ছে কোনো কিছু সফল হওয়ার জন্য। তোমরা তো বুঝতেই পারছ, কিন্তু আমি আসলে তখন অতটা ঘুমাইনি। তখন আমি একদম জাগনা হয়ে গেছি এবং ঘুমের ভান ধরে পড়ে আছি, চুপচাপ নিথরে। আর ভাবছি, রাহুল এতটা চেষ্টা করছে, ওর মধ্যে কি কোনো সৎসাহস নাই? নাকি ওকে আমি সফল হতে দেব, নাকি ওকে আমি সরাসরি জেগে উঠে সব কিছু পরিষ্কারভাবে বলে দেব? না, ভাবলাম সেটাও করা যাবে না, এটা আমার বোকামি হবে। প্রয়োজনে ছেলেটার প্রতি আমার মায়াও হলো খুব। ওর মনের যেহেতু এত ইচ্ছে, আসলে কোনো কিছু চেষ্টা করছে, হোক না সেটা সফল। যদি সফল হয়ে যায়, হোক। আমার মনের কাছে নানান রকম প্রশ্ন হচ্ছিল। আমি কি করব এই মুহূর্তে? ওকে নিষেধ দেব, নাকি ওকে সহযোগিতা করব? আবার ব্যাপারটা আমারও খুব ভালো লাগতেছিল। আমার স্বামী বিদেশ আছে, আসলে আমিও তো ওই স্বামীর সাথে একদম রুটিন করে সারাদিনে ২টা বার কথা বলি, তারপরে একদম ফ্রি থাকি। আর তখন ওই ইউটিউবে নানান রকম এই সমস্ত চটি গল্প, মামা ভাগ্নে, দাদা নাতনি, চাচা নানি, এই প্রেমিক প্রেমিকার বিভিন্ন রকম গল্প। প্রথমে তো বোঝই, এ সমস্ত গল্প শুনতাম, তখন না মনটা ভীষণ ফাঙ্গা হতো। কিন্তু রাহুলের এই সমস্ত কার্যকলাপে ঠিক আমার ওই গল্পের ইতিহাসটা মনে পড়ে গেল। ঠিক তো তাই হতে চলেছে। কি করি এখন? এটা করতে করতে যেন রাহুল এক পর্যায়ে, আমি তো ঘুমাইনি, কিন্তু নিথরে পড়ে থাকা মানুষটার উপরে যেন সে সমস্ত কিছু সফল হয়ে গেল, একদম ১০০% সফল। আমি আর বাধা দিলাম না, আমি একদম কিচ্ছু বলি না, একদম নড়িও না। ব্যাপারটা ওই মুহূর্তে আমার কাছে খুব অদ্ভুত এবং অন্যরকম একটা ফিল করছিলাম, খুব ভালো লাগছিল। তারপরে আস্তে করে রাহুল চুপচাপ পাশে শুয়ে থাকল। আমি তবুও নড়ে চড়ে শুইনি, চুপ করে পড়ে আছি। রাহুল জানে আমি একদম নিথরে পড়ে পড়ে ঘুমাচ্ছি। হাদেও কি তাই? আমি তো ঘুমাইনি। তারপরে সকাল হলো, রাহুল মনে মনে ভাবল মাম হয়তো ঠিকই ঘুমিয়ে পড়েছিল, মাম কিছু বুঝতে পারেনি, আমিই জয়ী। রাহুল এটাই মনে মনে ভাবছিল। কিন্তু না, আমি তো ঘুমাইনি, ঘুমের ভান করেছিলাম, ওর পরীক্ষা নিচ্ছিলাম যে তুমি সব কাজেই সফল হয়ে যায়, পড়াশোনাও ভালো করছো, আজকেও তোমাকে বাধা দেব না, তুমি সফলই হও। তাই সে সফল হয়েছে। কিন্তু আমার কাছে এতটাই ভালো লেগেছিল, কি বলবো, খুবই ভীষণ ভীষণ ভালো লাগলো। আর মনে মনে প্ল্যান করলাম, রাহুল তো আমার কাছেই এখন থেকে প্রতিদিনও তো থাকবে, সবারই আদেশ, সবার ওর প্রতি একটা সুদৃষ্টি। রাহুলের যত্ন নাও, রাহুলের যেন কোনো অসুবিধা না হয়। আমার শাশুড়িরও একই কথা, আর শ্বশুরেরও একই কথা। কিন্তু আমি এই সুযোগটা আর কি করে হাতছাড়াই করি? কিন্তু রাহুলকে বলবো কি করে? কোনো ভাষা খুঁজে পাচ্ছিলাম না। যা হোক, কয়েকটা দিন এভাবেই সেম আমি ঘুমের ভান করে পড়ে থাকি, যেন নাক ডাকি ডেকে পড়ে পড়ে ঘুমাচ্ছি। ঠিক তখনই রাহুল এটা সেটা নানান কিছু, তার ইচ্ছাটা সে সফল, এবং একাধিক অনেক অনেক সময় ধরে সে চেষ্টা চালায় এবং সে সফলও হয়। আমি সেখানে কোনো নিষেধ করি না। তারপরে হঠাৎ একদিন আমি ব্যাপারটা সেদিনকে উন্মোচন করে ফেলি। আমি এপাশ থেকে ওপাশে ঘুরে খাট ফিরে শুতেই রাহুল যেন ব্যাপারটা এপাশ থেকে ছিটকে এক কর্নারে পড়ল। আমি বললাম, রাহুল, এসব কি? তুমি তো পড়াশোনা করো, এত রাত জেগে পড়াশোনা করো, তাছাড়া খাওয়া দাওয়া শেষে একটু বিশ্রাম নেবে কি? কি আজ কয়েকটা দিন ধরে তোমার এই সমস্ত কি? তুমি চেষ্টা করছো কি? চলছে কি তোমার মনের মধ্যে? রাহুল বলল, মাম চুপ থাকেন, আর কিছু বলবেন না। আসলে কি বলি আপনারে, আমি আসলে বলার ভাষা খুঁজে পাচ্ছি না আপনার কাছে। আমি বললাম, থাক, ছেলে মানুষ হয়েছ, আর একটা কথা বলার মুরদ নেই, সৎসাহস থাকলে বলে ফেলো, আর না থাকলে বাদ দাও, তুমি তোমার মতো ঘুমিয়ে পড়ো। আমি ওকে নিষিদ্ধ করলাম না, আর হ্যাঁ নাও অন্য কিছু সম্মতি দিলাম না। কিন্তু দেখি রাহুল পরের দিন সকালে খাওয়া দাওয়া শেষে লজ্জায় বিমর হয়ে নানির কাছে যেয়ে কিছু একটা বলছিল, ওর নানির কাছে, অর্থাৎ আমার শাশুড়ি। তখন আমি গিয়ে পাশে দাঁড়ালাম, বললাম, কি হয়েছে রাহুল তোমার? যেন আমি কিছুই জানি না। তখন রাহুল মাটির দিকে মুখটা নিচু করে বলছিল, না তেমন কিছু না, ভাবছিলাম আমি না হয় বাড়ি থেকেই ক্লাস করব, যদিও একটু কষ্ট হবে, তবুও। আমি বললাম যে না,
খবরদার এই কথা বলবো না। তুমি যদি আমাদের বাড়ি ছেড়ে আবারও তোমাদের বাড়ি থেকে কলেজ করতে থাকো তাহলে তোমার মামা কিন্তু আমাকে বকবে। তুমি কি চাও আমি তোমার মামার হাতে গলা নিবা? এটা সেটা শুনি। রাহুল বলল, না তা ঠিক না, কিন্তু আচ্ছা বাদ দেন ব্যাপারটা। রাহুল ওখান থেকে পাশ কাটিয়ে চলে গেল। ফাঁকে আমি দেখলাম হয়তো কালকের ব্যাপারটায় রাহুল ভীষণ লজ্জা পেয়েছে। ওই যে আমি বুঝে ফেলছি বা দেখে ফেলছি, এটাতে রাহুলের ভীষণ লজ্জা। ও একটু লাজুক টাইপের তো, কিন্তু মনে মনে অনেক কিছু গেলছিল। অনেক দিন ধরেই বেশ ভালোই চলছিল, কিন্তু আমি আর কয়দিন এভাবে নিথরে চুপচাপ ভান করে পড়ে থাকব। তারপরে রাহুলকে আমি চুপি চুপি ডাক দিলাম সন্ধ্যায়। রাহুল আমার রুমে আসলো। বললাম, রাহুল দেখো বেশ কয়েকটা দিন ধরেই তোমার এইটা আমি ফলো করছি। তুমি শোয়ার পরে মোবাইলটা একটু হাতে নাও, এটা সেটা। তারপরে এক পর্যায়ে যখন রাতটা গভীর হয় তখন যেন তুমি কোনো কিছু চেষ্টা করছো প্রতিনিয়ত, এবং তুমি সফলও হয়েছ। সেখানে আমার কোনো সাহায্য নই, সহযোগিতাও নই, বাধা নিষেধ কোনো কিছুরই ছিল না, কিন্তু আমি সবই বুঝতে পেরেছি, কিন্তু তোমাকে বুঝতে দেইনি। এরকম করে আর কতদিন? তোমার মনে ধরছে বুঝি? রাহুল আস্তে করে বলল, হ্যাঁ আমি আপনাকে অনেক ভালো পেয়েছি, আপনি খুব ভালো মানুষ। আমি বললাম, রাহুল তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে, অর্থাৎ কলেজে কোনো মেয়ে বান্ধবী আছে? রাহুল বলল, হ্যাঁ একটা মেয়ে আছে, আমি কথা বলতে চাই না তবু আমার গায়ে পড়ে এসে কথা বলতে চাই। আমি তাকে পাত্তা না দিলেও সে আর ৫টা মেয়ের সাথে আমাকে নিয়ে মস্কা করে, ঠাট্টা করে, হাসি ঠাট্টা করে, এবং একা একাই অটোমেটিক্যালি আমার সামনে এসে আমার গায়ে পড়ে কথা বলার চেষ্টা করে। কিন্তু আমি কাউকে পাত্তা দিই না। আর এই যে আপনার প্রতি আমি ভীষণ আবেগে প্রমণিত হয়েছি। আপনাকে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু যাই হয়েছে আপনি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার ভুল ত্রুটি হলে সেটা ক্ষমা করবেন না, হয়তো আর কখনো এরকম হবে না। আমি বললাম, রাহুল ডুবে ডুবে জল খাও, আসলে তলের খবর জন্নাত। তুমি যেভাবে যা করছিলা, যাভাবে চলছিলে এতদিন সেটাই বুঝি ভালো ছিল। তোমার সামনে আমি সম্মুখীন হয়ে ব্যাপারটা যেন সবকিছু এলোমেলো হয়ে গেল। না রাহুল, ঠিক তা নয়। তুমি আমার মন যুগে চলবে। দেখো তোমার মামার আদেশ, রাহুলে যেন কোনো কষ্ট না হয়, খাওয়া দাওয়ার যেন কোনো ত্রুটি না হয়, আমি যেন সবসময় তোমার খেয়াল রাখি। কিন্তু রাহুল, সবার সব কথারই আদেশ আমি মেনেই চলছি, তুমি কি আমার একটা আদেশ মানবে? রাহুল বলল, হ্যাঁ বলে ফেলুন, আপনার আদেশ তো আমি মানতে এক পায়ে রাজি। দেখেন না, আমি কিন্তু কোনো বন্ধুর সাথে বাইরে আড্ডা দিই না, আমার কোনো দুষ্ট বন্ধু নেই, বা আমার কলেজে কোনো বান্ধবীও নেই, একদম সেফ, একা চলি, শুধু আমার পড়াশোনার দিকেই লোক। কিন্তু মাম, জানেন আমি যখন পড়ার টেবিল থেকে রাত 11টা উঠে এসে আপনার রুমে ঢুকি, আপনি খাবারটা রেডি রাখেন, খাওয়া দাওয়া সেরে যখন ঘুমাতে যাই তখন ভীষণ আপনার কথা মনে হয়। সারাদিন আপনি একলা একলা এই ছোট্ট সংসারের অগোছালো কাজগুলো একলা কিভাবে সামলান, এবং কোনো কিছুই অগোছালো থাকে না। পাশাপাশি আপনার মুরব্বী শ্বশুর শাশুড়িকে কতটা যত্ন করেন, কত গুণধর মেয়ে আপনি। শুধু কি তাই, রূপবতী গুণবতী দুটোই আপনার মধ্যে আছে, এবং সততাও আছে। সব মিলে আপনাকে আমার ভীষণ মনে ধরছে। তাই ভাবছিলাম যদি জীবনে কখনো কাউকে জীবনসঙ্গী করি যেন আপনার মতোই হয়। আপনাকে আমি অনেকটা রেসপেক্ট করি, অনেকটা ভালোবাসি একটা মেয়ে হিসাবে। আপনি যদি সুন্দরের তালিকার মধ্যে বলেন তাহলে আপনাকে আমি ১ নম্বরে রাখব। শুধু চেহারা সুন্দর হলেই কি হয়? অল গ্লটস অবিস্টন চকচক করলেই যেমন সোনা হয় না, সোনা থাকে, ঠিক আপনি তাই। আপনার শ্যানলা চেহারার মধ্যে যেন একটা অলৌকিক রূপ ধারণ করে। আমি আপনার দিকে তাকাইলে যেন আমার প্রাণটা জুড়ে যায়, কিন্তু আড়ে আড়ে তাকাই, চোখে চোখ ফেলতে আমার লজ্জা লাগে। আমি আগে পরের থেকে লাজুক। আমি বললাম, তাই ঠিক আছে, আর এত ন্যাকামো করতে হবে না। এখন থেকে তুমি আমার সাথে একদম ফ্রেন্ডলি ওয়েতে সবকিছু শেয়ার করবা। যখন মনে যাক ইচ্ছে, আমি তোমাকে কখনো নিষেধ করিনি, নিষেধ করব না। শোনো রাহুল, তোমাকে যদি এতদিনে আমি নিষেধই করতাম বা সেভাবেই দেখতাম, তাহলে কিন্তু তোমার প্রত্যেকটা দিনের কার্যাবলী সবকিছু আমার তালিকায় লেখা আছে। তুমি কখন কি করছো, কখন ঘুমাচ্ছ, কি করছো, আমি কিন্তু একদম ঘুমাইনি। কিন্তু রাহুল, সত্যির সম্মুখীন একদিন হতেই হবে, তাই ব্যাপারটা তোমাকে আমি একটু ধরাই দিলাম, এখন বুঝে নাও। অবশ্যই সেখানে আমার সম্মতি ছিল। রাহুল মুচকি হেসে দিয়ে বলল, ও তাই, তা সেটা তো আমাকে আগে বলেননি। আমি বললাম, আগে যদি বলতাম তাহলে এই একই রকমভাবে তুমি আমাকে অনেক সম্মান করতে বা অনেক কিছু থেকে বিরত হতে, কিন্তু আমি যেটা চাচ্ছি না। তোমার ওই ব্যাপারটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। দেখো তোমার মামা আমাকে বিয়ে করার ঠিক ৪ মাসের মাথায় ওর ছুটি শেষ হয়ে যায়, ও আবারও সিঙ্গাপুর চলে যায়। কিন্তু দেখো, আমাকে মন চায় না স্বামীর সংসারে এসে এই যে শ্বশুর শাশুড়ি মুরব্বী হয়ে গেছে, তাদের হাড় ভাঙা পরিশ্রম করে যে সেবা যত্ন করি, সংসারের টুকিটাকি কাজ, এক হাতে গোছালো অগোছালো জিনিসগুলো গুছিয়ে রাখি, রান্নাবান্না এটা সেটা, শাশুড়িকে একদিকে খাওয়ানো, শ্বশুরকে একদিকে খাওয়ানো, তারপরে তাদের নাওয়ানো,
মানে ওষুধ খাওয়ানো, কত কিছু দায়িত্ব আমার উপরে। কিন্তু দুর্ভাগা ওষুধ আমার স্বামীটা আমাকে ছেড়ে বাইরে পড়ে আছে। ওই যে বিয়ের আমার বিয়ে তো হলো মাত্র 2 বছর বা 2.5 বছর হতে চলছে, কিন্তু মাত্র সে 4টা মাস ছুটিতে এসে আমাকে বিয়ে করল, 4টা মাসে আমার সাথে সংসার করল, তারপর ওই যে গেছে। তুমিই বলো, একলা জীবন সে হচ্ছে আলাদা কথা, কিন্তু রাহুল, একটা ছেলে হোক বা মেয়ে হোক, সে যদি একটাবার বিয়ে শাদী করে ফেলে, তো বিয়ের পরে কিন্তু লং টাইম একা থাকা বড় দায়ী। আমি মেয়ে মানুষ, আমার বুক ফাটে তো মুখ ফোটে না। আসলে অনেক কথা মুখের মধ্যে আসলেও, অনেক কিছু ইচ্ছে হলেও আমি তা পূরণ করতে পারি না। সেটা যেন শূন্যতায় রয়ে যায়, কারণ সবাই তো আর একরকম না। আছে ধরো, কিছু মানুষ আছে, কিছু মেয়েরা আছে, স্বামী প্রবাসী গেলে স্বামীর পাঠানো টাকা দিয়ে বেশ ভোগবিলাসিতা, তাদের এক্সপেন্স বিভিন্ন বন্ধু-বান্ধবের সাথে বাজে আদায় লিপ্ত হয়ে যায়, বা তাদের দৈনন্দিন জীবনের এই যে সমস্ত প্রয়োজনীয় সব তারা মিটিয়ে নেয়। কিন্তু আমি একটা সম্মানী ঘরের মেয়ে, বুঝতে পেরেছে ব্যাপারটা, তাই ইচ্ছা করলেও সেটা আর পারি না। যা হোক, তুমি যেহেতু এ ব্যাপারে আমাকে একটু জাস্ট ফ্রেন্ডলি ওয়েতে হেল্প করবে, পারবে তুমি? রাহুল, আরেকটা কথা বলি তোমাকে। রাহুল বলল, হ্যাঁ মামি বলেন। একটা কেন, আপনার যত কথা আছে আমি আর শুনব। আমি বললাম, হ্যাঁ শোনো, তুমি যখন এই বাড়িতে ছিলে না, ঠিক তার আগ মুহূর্তে বল পর্যন্ত আমার কি করে একলার সময়টা কাটতো জানো? রাহুল বলল, সেটা আবার কেমন করে? আমি বললাম, শোনো, তোমার মামার সাথে ঠিক সারাদিনে 2টা টাইমে 2বার সময় করে কথা বলতাম। বাকি সময়টা সংসারের কাজে ব্যয় করতাম। যখন ভালো লাগতো না, আমি ইউটিউব স্ক্রল করে করে এই মামা ভাগ্নির বিভিন্ন সংলাপ বা এই যে জীবন হিস্টোরি গল্প বা এই যে ভাই বোনের বা প্রেমিক প্রেমিকার এই সমস্ত ছুটি গল্পগুলো আছে না, লাইফ হিস্টোরি, এগুলো শুনতে আমার ভীষণ ভালো লাগতো। আর এই সমস্ত চ্যানেলগুলা গল্প শুনতে আমার এতটাই ভালো লাগতো, মানে আমি যেন পড়ে পড়ে শুনি। আর তখন আমার মনের মধ্যে একটা আবেগ, নতুন প্রবণতা কাজ করত। ইচ্ছে করত, তাহলে যাদের স্বামী নেই তারা এইভাবে তাদের নিত্য প্রয়োজনীয় সবকিছু কি মেনটেন করে চলে, তাহলে আমার হয় না কেন? নাকি এগুলা আসলেই কাল্পনিক, অদৃশ্য, শুধু কথার কথা? কিন্তু রাহুল, তুমি আসার পরে সে সমস্ত গল্প আর আমি লজ্জায় শুনি না। কিন্তু যেন সেই গল্প শোনা আমার শেষ হলো ঠিকই, তবে সেটাকে বাস্তবায়ন করছো তুমি। যেন আমার সেই রূপকথার গল্পের মতো আমি ইউটিউবে যে সমস্ত গল্পগুলা শুনছি, যত লাইফ হিস্টোরি, ঠিক তুমি তার একটা চাক্ষুষ প্রমাণ। রাহুল বলল, তাই? সেটা আবার কেমন? আমি বললাম, আমি তোমার সম্পর্কে কি লাগে? বলে, কেন মামি? বললাম, হ্যাঁ, তুমি আমার ভাগ্নে, আমার হাজব্যান্ডের বোনের ছেলে, মানে আমারও ভাগ্নে। তাহলে দেখো, তোমার আর আমার মধ্যে একটা বন্ধুত্ব, একটা রিলেশন তৈরি হয়ে গেল। তাহলে ওই গল্পটার আর এই গল্পটার মধ্যে কি তফাৎ আছে বলো? সেখানে অনেক কিছুই সম্ভব, সেটার বাঁধ তুমি ভেঙে দিয়েছ, সেখানে অবশিষ্ট আর কিছু রাখনি। রাহুল, আমি কি তোমাকে কখনো নিষেধ করেছি, কখনো বাধা দিয়েছি? তাও দেইনি, কারণ সেটা আমার প্রয়োজন ছিল। কিন্তু আমার তো অপূর্ণতা রয়েই গেছে। রাহুল, সত্যের সম্মুখীন হও। আসলে আমি তো বলতে পারি না। তুমি যেটা করছো, ক্ষমা না সুতো, যেটা আমার জীবনের শূন্যতা কিছুটা পূরণ করছে, আমার ভীষণ ভালো লেগেছে। তুমি এভাবেই চলতে পারবে তো? আর নিজেকে এভাবে চুপচাপ গুটিয়ে রাখবে কেন? তুমি বাড়িতে চলে যেতে চাইছ আমাদের বাড়ি ছেড়ে, শুধু এই কারণে আমি জেনে গেছি তাই? রাহুল বলল, হ্যাঁ মামি, আসলে ব্যাপারটা কোন দিকে যাবে, কি হবে, তাই হয়তো আপনার থেকে অনেক দূরে যেতে চেয়েছিলাম। আর আপনি যখন এই সম্মতি জানাচ্ছেন আমারে, তাহলে তো বেশ ভালোই হয়। এখন আমার থাকার ভীষণ ইচ্ছে হচ্ছে। মামি, আসলে আমি মনের থেকে আপনারে ছেড়ে কোথাও যেতে চাচ্ছিলাম না। আমার পড়াশোনাও ভালো চলত, পাশাপাশি আপনিও আমাকে মায়ের মতো করে সে হেফাজত না করেন। ওই যে সেদিন কতটা জ্বর হলো, আপনি আমার মাথায় কতটা জল ফুটে দিলেন, নিজে গিয়ে ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে এসে আমারে খাওয়ালেন। কে এতটা যত্ন নিয়েছ শুনি? আমি বললাম, থাক, মামের এত প্রশংসা করতে হবে না, এত বাম দিলে ফুলে যাব। রাহুল বলল, ঠিক আছে। যা হোক, প্রতিনিয়ত রাহুলের সাথে এভাবেই আমার চলত। ও পড়াশোনা শেষ করে 11টায় যখন রুমে ফিরত, তখন রুমে ঢুকে রাত্রে খাবার খেয়ে নিত। তারপরে আরেকটা পর্ব ছিল আমার সাথে গল্পগুজো, হাসি ঠাট্টা। মাঝখানে একটা দেওয়াল ছিল, সেটা হচ্ছে কোলবালিশ। কিন্তু এক পর্যায়ে রাহুলকে যখন তার মনের সমস্ত ঘ্যার আমি ভেঙে দিয়েছি, তখন রাহুল সব বিষয়ে যেন একটু সাহসিকতা দেখাতে লাগল। খুব সুন্দরভাবে, আর ওই ঘুমের ভান করে পড়ে থাকা লাগে না। স্বচ্ছায় সে অন্ধকার রুমটাতে সে আগে যেভাবে কোনো কিছু সফল হবার চেষ্টা করেছে, ঠিক এখন আর চেষ্টা করতে হয় না, আপনা আপনিই হতো। এভাবেই চলতেছিল। ব্যাপারটা আমার কাছেও ভীষণ ভালো লাগত। হঠাৎ একদিন আমার শাশুড়ি ভীষণ অসুস্থ, যেন যায় যায় প্রাণটা।
হাড়ি মানুষ তো এমনি পা ফেলে টিকটিক করে ডেগি মুরগির মতো হাঁটাচালা করে, চলতে পারে না। তাকে আমার গালে ভাত তুলে খাইয়ে দিতে হয়, ওষুধ খাইয়ে দিতে হয়, এমন একটা অবস্থা। শাশুড়িকে নিয়ে সারা রাত বসে শাশুড়ির পাশে অনেক ডাক্তার ডেকেছি, ওষুধ পানি আনছি, তার সেবা যত্নে নিয়োজিত ছিলাম। রাহুলও ঠিক ঘুমায়নি সেদিন রাত্রে। সারা রাত আমার পাশে, ওই যে আমি একলা কষ্ট করতেছি, রাহুল যেন আমার সব কাজে সহযোগিতা করতে লাগল। সংসারের একবার যাইয়া রাহুকে বললাম, রাহু, তুমি রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো, তোমার আবার কালকে ক্লাস আছে। রাহুল বলল, হ্যাঁ মামি, আমি ঘুমাবো, তবে তুমি ঘুমাবে না। আমি বললাম, হ্যাঁ, তোমার নানি এখন একটু ঘুমিয়ে গেছে, এখন যে আমিও একটু বিশ্রাম নেব, তা না হলে সকাল খুব ভোরে উঠে ওর আমার রান্না করতে হয়তো। এবারই কিছু সময় বাদে আমিও রুমে চলে আসলাম। রাহুল দেখি আলতোভাবে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর বলছে, তুমি এতটা দায়িত্ব নিয়ে শ্বশুরবাড়িতে থাকো, অন্য কোনো মেয়ে হলে শাশুড়ির এত সেবা যত্ন করত না। তোমার সব কিছু মিলে আমি মুগ্ধ, তোমার সততা, তোমার দায়িত্ব কর্তব্য। এত ভালো কেন তুমি? আমি বললাম, থাক, এত রাতটা পান দিতে হবে না, অনেক হয়েছে। রাহুল বলল, না, আমি সত্যি কথাটা বলছি। আমি বললাম, এত বাহানা করতে হবে না, তো আসল কথাটা কি? রাহুল বলল, আমি কিচ্ছু জানি না। বুঝতেই তো পারছ, না চাই জল রাহুলকেও যাই হোক হাসি খুশি বানিয়ে দুজনে মিষ্টে পড়ে পড়ে ঘুমোচ্ছিলাম। রাত পোহায় গেল। হঠাৎ করে ওর মামা বিদেশ থেকে ফোন করল, অর্থাৎ আমার হাজবেন্ড বলল, আমি 2-3 মাসের মধ্যেই বাড়িতে আসব, প্রস্তুতি নিচ্ছে আসার জন্য। রাহুলের সেবা যত্ন কেমন হচ্ছে বড় আপা মাঝে মধ্যে আমাকে ফোন করে জিজ্ঞেস করে, রাহুল কি খায়, কেমন চলাফেরা করে, বাবা মা অসুস্থ, বউ তাকে বলিস, তাই হয়তো তোমাকে বলছি। আমি বললাম, থাক, এত বলতে হবে না। রাহুলের সেবা যত্ন কম করে কি বেশি করে, তোমার ভাগ্নেতার কাছে একটাবার ফোন করে জানলেই পারো। আমার স্বামী বলল, বুঝতে পেরেছি, তোমার প্রতি আমার দীর্ঘ বিশ্বাস আছে। আমি বললাম, ও, বিয়ের পরে মাত্র 4টা মাস সংসার করেই এতটাই চিনে ফেলছ আমারে? আর এতগুলা দিন একলা একলা কাটাচ্ছি, তুমি দ্রুত বাড়িতে আসবে। আর এবার যদি একবার আসো না, আমি তোমাকে প্রবাসে যেতে দেব না, একলা আর ভালো লাগে না। আমার স্বামী বলল, না গো, এবার যে আরেকটা বাড়ি এসে থাকব, তারপরে গেলে আর আসব না। আমি তখন অভিমান করে ফোনটা কেটে দিয়েছিলাম। তারপরে 1 যাই 2 যাই, এভাবে 2টা মাস পেরিয়ে গেল। আর রাহুলের সাথে প্রতিনিয়ত আমার এভাবে চলত, আনন্দ, বিনোদন, হাসি ঠাট্টা, রহস্য, সংসারের সুখ দুঃখ সবকিছু রাহুলকে শেয়ার করতাম। আর রাহুলও তার সাহসিকতা, তার ধৈর্য, তার ইচ্ছা সব মিলে আমিও খুব ভালো ছিলাম রাহুলকে নিয়ে। এভাবেই চলতেছিলাম। মনে হচ্ছিল আমার স্বামী যদি আরও 10 বছর বিদেশ থাকে, তবুও যেন আমার আর কোনো প্রবলেম হবে না, কারণ একদম একা একা থাকতাম তো। এখন তো কথা বলার একজন মানুষ হয়েছে পাশে, তাহলে খুব ভালো ছেলে। যা হোক, ওই বিষয়ে আমাকে সার্বিক সহযোগিতা করত। বুঝতে ইচ্ছা করছো বন্ধুরা? তারপরে স্বামী আসার কথা বলে হঠাৎ করে 2 মাসে মাথায় বলল, আমি আগামী 2 দিনের মধ্যে বাড়িতে যাব এবং তোমাদের সারপ্রাইজ দেব। সেটা আজকেও যেতে পারে, নাইটে ফ্লাইট হতে পারে, কালকেও হতে পারে। আমরা তো অবাক, কি, আমার স্বামী বাড়িতে আসতেছে? খুব খুশি। শ্বশুর শাশুড়িকে ব্যাপারটা জানালাম, বলল, তাই, যাক, বাড়িতে হয়ে উল্লার পড়ে গেল, এতদিন পরে তাদের ছেলে আসতেছে। আমার শ্বশুর বলল, বৌমা, আমি তো ভালো করে চলতে ফিরতে পারি না, তুমি আর রাহুর দুজন মিলে একসাথে একটু বাজারে গিয়ে ছেলেটা আসতেছে, একটু ভালো খাবার আয়োজন করো, সব কিছু কিনে নিয়ে আসো, গোশ পোয়া যা কিছু লাগে সব নিয়ে আসো, বাজার সদাই যা কিছু সংসারের লাগে। আমি তো রাহুলকে সঙ্গে করে শহরে গেলাম, যাই ভালো মতো যা কিছু দরকার, স্বামীর এতদিন পর বাড়িতে আসতেছে, বন্ধুরা বুঝতেই তো পারছো, সব কেনে কেটে নিয়ে এসে বাড়িতে আসলাম। হঠাৎ এয়ারপোর্ট থেকে ড্রাইভারের ফোন দিয়ে, মানে আমার হাজব্যান্ড আবার হচ্ছে একটা প্রাইভেট কার, ওখান থেকে নিচ্ছি এয়ারপোর্ট থেকে নিয়ে চলে আসতেছে এবং ড্রাইভারের ফোন থেকে আমাদের ফোন করল, ফরজ আমি রওনা হয়েছি, খুব ভোরের মধ্যে পৌঁছে যাব, সারপ্রাইজ দিতে চেয়েছিলাম কিন্তু দেব না, তোমাদের আবার একটু প্রস্তুতির তো ব্যাপার আছে, আমি আসতেছি। আমি হেসে দিয়ে বললাম, হ্যাঁ গো, তোমার বাবা মা, আমি এবং তোমার ভাগনায়ে যে রাহুল, তোমার অপেক্ষায় আছি আমরা সবাই, পথ চেয়ে তুমি কখন আসবে। আমার স্বামী যখন ফোনটা করেছিল তখন প্রায় সন্ধে 7টা হবে এরকম। যা হোক, সে গায়ে তরছে, আমাদের ওখানে এয়ারপোর্ট থেকে আমাদের বাসায় পৌঁছতে কমপক্ষে 5 ঘন্টা সময় লাগবে। ভাবছিলাম যে 12টার মধ্যে পৌঁছে যাবে বা 1টার মধ্যেই পৌঁছে যাবে, কিন্তু রাত অর্ধেক হয়ে যায়, আসে না। তার তো ফোনও নাই, সে বিদেশ থেকে আসছে, তার তো সিম নাই এদেশের। কিন্তু এখানকার যে ড্রাইভার ছিল সেই ফোন করলাম, ফোনটা কয়েকবার রিসিভ হলো না। হঠাৎ করে ফোনটা রিসিভ হলো, কেউ একজন ফোনটা রিসিভ করল, করে বলছে, কে আপনি? আমি বললাম যে এই ফোনটা একটা ড্রাইভারের ফোন। ড্রাইভার কোথায়?
বলছে ড্রাইভার তো বেডে শুয়ে আছে। আমি বললাম বেডে মানে? বলছে হ্যাঁ, রোডে গাড়িটা একটু অ্যাক্সিডেন্ট হয়েছে, আর অ্যাক্সিডেন্ট হওয়াতে বিদেশ থেকে একজন আসছিল, সে খুব গুরুতর আহত, এবং উনিও দেশ কয়েক জায়গায় একটু ক্ষত হয়ে গেছে, সব মিলে ট্রিটমেন্টে আছে। কে বলছেন আপনি? আমি বললাম যে বিদেশ থেকে আসতেছিল ওটা আমার হাজব্যান্ড। উনি এখন কি অবস্থায় আছে, আর কোন হাসপাতালে আছে, কোথায়, অ্যাড্রেসটা বলেন, আমি এখনই আসব। উনিও নিশ্চয়ই হাসপাতালের কোনো কর্তৃপক্ষ হবে, অ্যাড্রেসটা বলে দিল। আপনার ঠিক সেভাবে সেখানে চলে গেলাম। বাড়িতে তো সবার মন খারাপ, কান্নাকাটি শুরু হয়ে গেছে। ওই রাত্রে কিভাবে যাব, কোথায় যাব, অর্ধরাত্রে মন মানছিল না। যে দেখি আমার স্বামী থাকে বারান্দার এক পাশে, এক কর্নারে সাদা কাপড় বিছিয়ে শুইয়ে রাখা হয়েছে। আমরা বেডে খুঁজতেছি, কোন ফ্লোরে আছে, কোন ক্যাবিনে আছে, কোন রুমে আছে। কেউ বলে একটু আগে রুগী ডেড হয়ে গেছে, দেখেন ওই কর্নারে আছে। যা হোক, তখন আমার আর পাওয়ার ছিল না, আসমান জমিন পুরো এক হয়ে যাচ্ছিল। যে দেখি আমার স্বামী চিরতরে ঘুমিয়ে গেছে, ড্রাইভারটা হাতমরা হয়ে আছে, সে সুস্থ, কিন্তু আমার স্বামী একদম বিদায় নিয়ে গেছে। ভাগ্যের কি নির্মম পরিহাস! ওখান থেকে যেন আমি একটা বুবা হয়ে গেছিলাম, মানে আমার মুখ থেকে আর কোনো কথা বের হচ্ছিল না। কি বলবো, কি হবে এখন, কোথায় যাব এই দুনিয়ায়, কোথায় আমার জায়গা হবে? না আমার কোনো সন্তানাদি হলো, কি হবে এখন আবার? হাজারো প্রশ্ন মনের মধ্যে ফেরে, এবং আমি যেন অন্যরকম হয়ে যাইলাম। বাড়িতে ফোন করে বাবা মাকে জানালাম, সবাই চলে আসলো আমার শ্বশুর বাড়িতে। আমার স্বামীর বডিটা নিয়ে আমরা বাড়িতে ফিরলাম। সকাল হলো, স্বামীর সমাধিন পরে ওখানে থাকলাম। শ্বশুর শাশুড়িকে বাবা মায়ের মতো করে যত্ন করতাম, তাদের বড্ড মায়ে পড়ে গেছি। কিন্তু আমার ভবিষ্যৎ, আমি তো একটা ইয়াং যুবতী মেয়ে, মাত্র আজ ২-২.৫ বছর বিয়ে হলো, কিন্তু সংসার জীবনে পা রাখতেই মাত্র ৪টা মাস স্বামী আমার সাথে ঘর সংসার করল, তারপরে আবারও প্রবাসে গেল। আর কত বুক ভরা আশা নিয়ে সে বাড়িতে আসতেছে, আর আমিও তার প্রতীক্ষার দিন গুনছিলাম। কিন্তু হঠাৎ কি হয়ে গেল বিধায় তাই কেমন পরীক্ষা নিল, সে যেন চির বিদায় নিয়ে চলে গেল। তার মুখখানেও আর আমার দেখা হলো না, সেও আমাকে আর দেখল না। সেদিন ওটাই ছিল আমার শেষ কথা। যা হোক, শোক দুঃখে সব মিলে বাড়ির সবাই খাওয়া দাওয়া বন্ধ, সব যারা শোকাহত, আশেপাশের প্রতিবেশী যারা আছিল এসে জ্ঞানবুঝ দিয়ে সবাইকে সুস্থ করার জন্য অনেক চেষ্টা করেছিল। এই শোকে সুখে আমার শাশুড়িটাও, ছেলের সমাধির ঠিক ১ সপ্তাহ পরে আমার শাশুড়িও বিদায় নেয়। কিন্তু আমার মুরব্বী শ্বশুর, তাকে ফেলে আমি কেমন করে এখন আমার বাবার বাড়িতে আসি? আমার বাবা ২ মাস পার হয়ে যেতে আমাকে বললারে, তুই আমাদের বাড়িতে চলে আয়, যেহেতু তোর হাজব্যান্ড আর বেঁচে নেই, এমন কপাল নিয়ে দুনিয়ায় আসলে, এই দুর্ভাগা মেয়ে তুই। আমি বললাম, বাবা, যার যাবার সে তো চলেই গেছে, কিন্তু আমরা তো মানুষ, একজনের সাথে যে কোনো সম্পর্কে আমরা আটকে যাই। শুধু স্বামীর সংসারে এসেছি তাই কি আমার শ্বশুর শাশুড়িকে ঠিক তোমাকে আর মাকে যেভাবে আমি শ্রদ্ধা ভক্তি করতাম, তা তোমাদের চেয়েও বেশি করে তাদের আমি শ্রদ্ধা ভক্তি করছি, তাদের মায়ায় পড়ে গেছি। আমার শাশুড়িটাও বিদায় নিয়েছে, এখন আমার শ্বশুর, সে অসুস্থ মানুষ, কি হবে তার? আমার বাবা বলল এত চিন্তা করে লাভ নেই, তাদের ছেলে মেয়ে আরও আছে, আত্মীয় স্বজন আছে, তারা এগুলা দেখবে। জীবনের হিসেব ক্যাবের করেছ? আমি বলল, হ্যাঁ বাবা, সেটা একটু সময় লাগবে, আমাকে একটু সময় দাও। বাবাকে এভাবে ম্যানেজ করলাম, সেখানেই থাকতে লাগলাম। ওই সংসারে শুধু রাহুল, আমি আর আমার ওই শ্বশুরটা। শ্বশুর আমার শাশুড়ি যাওয়ার পরে যেন একদম বোবার মতো নিঠরে পড়ে থাকে, ঠিকমতো খায় না, ঠিকমতো চলাফেরা করতে পারে না, যেন একদম বেঁকে গেছে। মনে হলো উনিও টিকবে না। কি হবে এখন? রাহুল কেঁদে ফেলে দিয়ে আমাকে বলল, দেখো মম্মানে, তুমি যদি এই সংসার থেকে তুমি তোমার বাবার বাড়িতে চলে যাবে এবং যদি ভবিষ্যতের সাথে অন্য কোথাও ঘর সংসার করার চিন্তাভাবনা করে থাকো, তাহলে একটা বার আমাদের কথা চোখটা বন্ধ করে ভেবে দেখো তো, আমরা কি তোমার একদম পর মানুষ? বিড়াল বা অন্য গৃহপালিত পশু পাললেও তো অনেক মায়ায় পড়ে যায়, আর আমরা তো মানুষ। মম্মানে, তোমার সাথে আমার কতটা গভীর সম্পর্ক, সেটার মায়া ত্যাগ করে কি তুমি যেতে পারবে? আমি রাহুলের কথায় উত্তর দিচ্ছিলাম না, আমার শ্বশুরের কথা ভাবছিলাম। রাহুলকে বললাম, রাহুল, ওই মুরব্বী মানুষটারে আমি একলা ফেলে কি করে যাই বলো তো? তার তো আরও মেয়েরা ছিল, তারা তো আসে না। বড় বড় ইঞ্জিনিয়ার দেখে মেয়েদের সব বিয়ে দিছে, একজন এক জেলায় ট্রান্সফার, তারা বাবা মায়ে ঠিকঠাক মতো করে দেখতেও আসে না। আজকে আমি যদি এই সংসারে না আসতাম, এই দুটা মানুষের কি হান হতো একবার ভেবে দেখেছ? তবু তোর শাশুড়ি থাকল না, বিদায় নিল।
শ্বশুরার যেন কোন সময় যায়, কি করে এই সমস্ত ফেলে আমি বাবার বাড়িতে যাই বলো? এসব বস্ত কথা ভাবো কি করে, তুমি বলো না মা? আমি তাই বলছি, তুমি যেও না ছেড়ে। তুমি যদি এখান থেকে চলে যাও, আমার চিরতরে পড়াশোনা বন্ধ হয়ে যাবে। আমাকে আর কেউ উৎসাহিত করবে না। আমি যেন পৃথিবীর সব পেয়েছি তোমাকে পাওয়ার পরে। তুমি যেও না। তোমাকে মানসিকভাবে বাঁচতে আমি একটু সহযোগিতা করব, তোমাকে হাসি খুশি রাখার চেষ্টা করব। শুধু আমি অকর্মা। আর আমি যদি কখনো লেখাপড়া শেষে প্রতিষ্ঠিত হতে পারি, আমি তোমাকে দেখব। আমি বললাম, রাহুল, ততদিনে কি আমার বাবা এই সংসারে আমাকে রাখবে? আমি আপাতত কিছুটা দিন চেয়ে নিচ্ছি বাবার কাছ থেকে সময়। রাহুল বলল, না, জোর হাত পেরে বলছি মাও, তুমি এখান থেকে যেও না। তুমি এখান থেকে চলে গেলে আমার পড়াশোনা একদম গোলায় যাবে, একদম বন্ধ হয়ে যাবে। আমার মনে লাগবে না, আর মনে হবে পৃথিবীর জন্য দামি কোনো বস্তু আমি হারিয়ে ফেলেছি। আমি বললাম, রাহুল, তুমি আমাকে এতটা ভালোবাসো? রাহুল বলল, হ্যাঁ। এই হ্যাঁ কথাটা বলতে রাহুলের দুচোখের কোণে দেখে জল গড়িয়ে আসলো। ব্যাপারটা আমি বুঝতে পারলাম। মনের কাছ থেকে খুব কষ্ট পাচ্ছে, যেন আমি এখান থেকে চলে গেলে ওর কি হবে। ও না হয় বাড়িতে যাবে, কিন্তু আমাকে ছাড়াও একটা রাতও থাকতে পারবে না। কারণ ওর আর আমার মধ্যে এতটাই আন্তরিকতা তৈরি হয়েছে দিনে দিনে, যেটা কি বলবো বন্ধুরা। এক পর্যায়ে আমার শ্বশুর যতটা দিন বেঁচে থাকল, ঠিক অতটা দিনই আমি বাবাকে বলে থাকার চেষ্টা করলাম যে, বাবা, আমি এমনিও বিবাহিত, অমনিও বিবাহিত। স্বামীর দেওয়া ব্যাংকে জমানো টাকা আমি উঠায় উঠায় খাচ্ছি, আর শ্বশুরের সেবা দত্তাটা করছি। যতদিন যায়, তারপরে তো তুমি আছোই বাবা। এ বিষয়ে দ্বিমত করেছিল। পরে বলল, ঠিক আছে, সেখান থেকে যদি তোমাকে নিয়ে আসি, অবশ্যই এটা মানবিক বিচার হবে না, অমানসিকতা হবে। এ বলে বাবা একটু উদারতা মন দেখালো। সেখানে থাকতে লাগলাম। এক পর্যায়ে কিছুটা দিন পরে ঠিক একটা বছর এভাবে পেরিয়ে গেল সংসারে। রাহুল আমাকে প্রতিনিয়তই যেন আরও গভীর থেকে গভীরে নিয়ে যেতে লাগল। আমি যেন স্বামীকে হারিয়েও অনেক দুঃখ বেদনা ভুলে গেছি, শুধু রাহুলের উৎসাহিত, রাহুলের আচরণে, রাহুলের সব কিছু মিলে। রাহুল আমাকে কখনো কোনো কিছুর অভাব জেনে বুঝতেই দিচ্ছিল না। এভাবে চলতে চলতে আমিও রাহুলের প্রতি খুব গভীর গাঢ়ভাবে ওর প্রতি আমি হয়ে যাই। এক পর্যায়ে রাহুলকে বললাম, রাহুল, আবেগ দিয়ে কখনো জীবন চলে না, বাস্তব বড় কঠিন। আমি একটা মেয়ে, আমাকে সংসার করতেই হবে। সবে তো আমার জীবনটা শুরু। না হলো কোনো সন্তানাদি, না করলাম 2-4-5 বছর স্বামীর সাথে করে একসাথে জীবনযাপন, দাম্পত্য জীবনের সংসার সুখলাদ, মনের মধ্যে সৎ অপূর্ণতা রয়ে গেল। রাহুল বলল, তুমি যদি চাও আমি তোমার জীবনের সমস্ত আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারি। আমি বললাম, সেটা কিভাবে রাহুল? রাও বলল, হ্যাঁ, এ তো আমার পড়াশুনো শেষের দিকে। হাতছাটা মাস আমাকে সময় দেবে, আমি ভালো রেজাল্ট করে বেরোতে পারলে আমার চাকরিও অনিবার্য। আমি বললাম, তাই? তুমি যদি নিজে পায়ে দাঁড়াইতে পারো, তাহলে কি হবে? তখন তো একটা ভালো সুন্দরী মেয়েকে নিয়ে এসে জীবন জমিনে করে সংসার শুরু করবে। তখন আমার প্রদীপ ফুরিয়ে যাবে। আমি তখন বাবার বাড়িতে যাব, যে আবার আমার জন্য একটা পাত্র খুঁজবে, এই তো? রাহুল বড় একদম ভুল কথা। এটা আমি এরকমভাবে বলিনি। আমি বলছি, আমি যদি কখনো নিজে পায়ে দাঁড়াইতে পারি, তোমার সারাটা জীবনের দায়িত্ব আমি নিয়ে নিতে চাই। আমি বললাম, তাই রাহুল? তুমি এটা সত্যি বলছো নাকি আমাকে খুশি করার জন্য বলছো? রাহুল বলল, দেখো, তুমি পরের মেয়ে, আমি পরের ছেলে। মামার সাথে তোমার বিয়ে হয়েছিল, সেই সূত্র ধরে তুমি মামা হয়েছিলে, আমি তোমার ভাগ্নি। মামাই যেহেতু বেঁচে নেই, তো কিসের তুমি আমার মাম? সব ভুলে যাও। তুমি ওই যে একটু আগে একটা কথা বললে, বাস্তব বড় কঠিন, আবেগ দিয়ে জীবন চলে না, তো পাস্ট ইজ পাস্ট, পিছনের কথা ভুলে যাও মা। আমি এখন থেকে তুমি আর আমার সম্পর্কটা হবে একদম ভিন্নতা। রাহুলের কথার উপর আমি অস্বস্ত হয়ে বড় ভরসা হয়ে থাকলাম। কারণ একবার না, 2 বার নয়, এই জীবনের দিনের পর দিন আমার স্বামী যতটা দিন প্রবাসে ছিল, তার অর্ধেকটা সময় রাহুল আমাকে তার অপূর্ণতা পূরণ করে আমাকে চালিয়ে নিয়েছে। আমার মনটা সব সময় উৎপল হাসি খুশিতে ভরিয়ে রাখছে রাহুল। মানসিকভাবে বাঁচতে আমাকে সহযোগিতা করছে রাহুল। সব মিলে রাহুলকে আমি আমার জীবনের সবকিছু তো সঁপিয়েই দিয়েছি, কি বাদ রেখেছি আর? রাহুল যথেষ্ট দম আছে, যথেষ্ট পারবে। ও আমার জীবনের দায়িত্ব নিলেও, যদি ওর চেয়ে আমি বয়সে সিনিয়র, তবুও সমাজ না মানলেও আমি সেটাকে মানিয়ে নেব। দেখি না একটু অপেক্ষা করি। রাহুলের কথার উপর নির্ভর করে আমি অপেক্ষা করতে লাগলাম। রাহুল ফাইনাল পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করল। বিভিন্ন জায়গায় চাকরির জন্য অ্যাপ্লাই করতে লাগল। রাহুলের এক জায়গায় প্রাইমারি স্কুলের মাস্টারের চাকরি হয়ে গেল, সরকারি চাকরি। যা হোক, রাহুল তখন আমাকে খুব মনটা খুলে হাসি বকে বলল, দেখো, হয়তো উপরওয়ালা চাইছে তাই হয়েছে,
চাকরিটা একদমই ছোট না, মানুষ গড়ার কারিগরের চাকরি আমার। আমি মাস্টারি চাকরি পেয়েছি, এবং সেটা সরকারি চাকরি, প্রাইমারি স্কুলের। আমি বললাম, তো ভালো তো। তখন আমি বললাম, রাহুল, চাকরি তো পেয়েছ, অ্যাপয়েন্টমেন্ট লেটার তোমার চলে আসছে, এখন কি সিদ্ধান্ত নিয়েছ, বিয়ে শাদী করবে না? রাহুল বলল, সেটা তুমি ডিসাইড করবা, তুমি সেটা কবে করবা? আমি বললাম, কি আমি? তুমি আমাকে বলছো? রাও বলল, হ্যাঁ, এটা অবাক হওয়ার কি আছে, আমি তো তোমাকেই বলছি, এখানে তুমি আরে আমি কে আছে বলো? আমি বললাম, ঠিক আছে রাহুল, সত্যি তুমি সারাটা জীবনের দায়িত্ব নিতে পারবে তো আমার? আমাকে এভাবে যতটা দিন বুকে আলগে ভালোবেসে আসতে এভাবে বুকে আলগে ধরে রাখতে পারবে তো? তোমার পরিবার থেকে মেনে নেবে তো? বলল, সেটা আমি দেখব, আমার বাবার একটাই ছেলে, আমার পরিবারকে ম্যানেজ করার দায়িত্বটা শুধুই আমার, এ নিয়ে তুমি কোনো টেনশন করো না। আমি বললাম, ঠিক আছে, তুমি তোমার পরিবারকে সামলাবে আর আমি আমার পরিবারকে ম্যানেজ করব। রাহুল বলল, ঠিক আছে, তবে সময় খুব কম, 1 মাসের মধ্যে কিন্তু আমরা বিয়ে কাজটা সেরে ফেলব। আমি বললাম, ঠিক আছে, তোমার কোনো টাকা পয়সা লাগবে না রাহুল, আমার হাতে যা জমানো টাকা আছে ব্যাংক ব্যালেন্স, সেটাই দিয়ে সব হবে, পরেরটা পরে দেখা যাবে। ডাউন বলল, ঠিক আছে। ঠিক এরই মাঝখানে আমার শ্বশুরও বিদায় নিল। একদিন রাত্রে ফিয়াজি, ভালো মানুষ, ভাত খেয়ে ঘুমালো। সকালে আর দরজা খুলে না, দরজা ভেঙে রুমে ঢুকে দেখি তখন অনেক বেলা হয়েছিল, 10টা বেজে গেছে প্রায় সকাল। শ্বশুরও নাই, শ্বশুরের সৎ কাজ করা হলো, সমাধি করা হলো। তারপরে আবারও কিছুটা দিন আমরা বিয়ের দিনকাল পিছিয়ে নিলাম। রাহুলকে বললাম, রাহুল, এটা আমার স্বামীর বিটা ছিল, এটা ছেড়ে যেতে ভীষণ কষ্ট হচ্ছে। কিন্তু এখানে তোমাকে নিয়ে আমি একটা রাতও অতিবাহিত করব না। এখানে প্রত্যেকটা পদক্ষেপে আমার স্বামীর স্মৃতি মাখানো, অনেক কিছু জমে আমাকে মানে করবে, আমার মনের নানা দেবে, কষ্ট দেবে। তুমি আমাকে কোথায় রাখবে? রাহুল বলল, দেখো, আমার তো একটা গ্রামের স্কুলে চাকরি হয়েছে, অনেক দূর, কিন্তু আমি তো ওখানে কোথাও না কোথাও জাগি থাকতে হবে, ভেবেছি তোমাকে নিয়ে বাসায় থাকব। আমি বললাম, ঠিক আছে, তার আগে আমাকে কোর্ট ম্যারেঞ্জ করে তোমার বাড়িতে নিয়ে যেতে পারবে তো? রাহুল বলল, হ্যাঁ, আমি সেটাই চেষ্টা করছি। সবই আমার নানাটাও গেল, বাড়ির লোকজনের মন মানসিকতা ভালো নেই, সবই তো আস্তে আস্তে চলে গেল, নানা নারী দুইজনে গেল, এদিকে মামাও গেল, বাড়িতে তো এখানে কেউ নেই, এ বাড়ির কে হবে? আমি তখন বললাম, রাহুল, এটা আমি বলতে পারি না, আজকে আমি যদি আমার বাবার বাড়িতে চলে যেতাম তাহলে এ বাড়ির কী হতো? উত্তরসূরি তাদের ছেলে মেয়ে আর যারা যেখানে আছে তারা আসবে। রাহুল বলল, হ্যাঁ, ঠিকই বলেছ, সেখানে তো আমারও কোনো অধিকার নেই, আমি শুধু পড়াশোনার জন্য এখানে এসেছি, এসে তোমার মায়ায় জড়িয়ে গেছি। যাক, তোমার জন্যই মনে হয় ওপর আমাকে এখানে পাঠিয়েছিল। আমি বললাম, হয়তোবা তাই, তা না হলে এই কাঁচা বয়সে সবেমাত্র সংসারে পা রাখলাম, কত আশায় আশায় প্রতীক্ষার দিন গুনছিলাম, আমার স্বামী আসবে, মাত্র 4টা মাস আমাকে সময় দিয়েছে দাম্পত্য জীবনে। আমারও তো কত ইচ্ছা ছিল, কত স্বপ্ন ছিল, কিছুই পূর্ণ হলো না। যা হোক, সব মিলে যেন তুমি সবকিছুর সমাধান নিচ্ছ। রাহুল বলল, একদম তাই। তার পরের মাসেই রাহুলের বাবা মাকে রাজিখুশি করিয়ে ফেলছে, বুঝে সুঝে সব মিলে সব ইতিহাস খুলে বলছে। রাহুলের মা একটু দ্বিমত করছিল, পরে রাহুলের মাও রাজি হয়ে গেছে। রাহুল তারপরে আমাকে কোর্ট ম্যারেজ করে নিয়ে যাস, ডাইরেক্ট ওদের বাড়িতে ওঠালো। ওর বাবা মা দুজনেই মেনে নিল। কি করব, সম্পর্ক একটু ঘুরিয়ে নিলাম। রাহুল যদিও আমার বয়সে বেশ জুনিয়র ছিল, তবুও রাহুলকেই আমার জীবনের সাথে মানিয়ে নিলাম। কি করব, এছাড়া আর কি পথই বা ছিল? কারণ 2-3 বছর সংসার করা একটা মেয়ে, যতই সে বাচ্চা কাচ্চা না হোক আর যতই সুন্দরী চেহারাই হোক, তার বাবার সংসারে একবার গর্ত গেলে সেই মেয়ের আর ভালো হলে কত জ্বালাই বা ভালো জায়গায় বিয়ে হতে পারে। হয়তো কারোর বউ মারা গেছে, অথবা বউ চলে গেছে, অথবা তার আগের পক্ষে 2টা বাচ্চা কাচ্চা সহই বউটা চলে গেছে, 2টো বাচ্চা আছে, এই সমস্ত ঝঞ্ঝাট নিয়েই সংসার করতে হবে। তারপর স্বামীটা ভালো হবে কি হবে না, এই যে একটা ব্যাপার, সব মিলে সেখানে আমার রাহুল কত ভালো, নিজের যত্নে গড়া, একদম পরীক্ষা নিয়ে একটা মানুষ। সব মিলে আমি তাই ডিসাইড করেছি, রাহুলকেই আমার জীবনের সাথে মানিয়ে নেব। তাই নিলাম, রাহুলের সাথে সংসার করতে লাগলাম। রাহুলের মা তো আমাকে ওখানকে বাসায় যেতেই দেবে না। রাহুলকে বলল, না, নতুন বউকে নিয়ে তোকে তোর কাছে আর যেতে দেব না, তুই সবে নতুন চাকরি পেয়েছিস, সেখানে কিছুটা দিন চাকরি বাড়তি কর, আর সপ্তাহে সপ্তাহে বাড়িতে আসবি, 2 দিন সময় দিয়ে যাবি, ব্যাস হয়ে গেল। ঠিক আমার স্বামী রাহুল তখন প্রতিনিয়ত সপ্তাহে এসে শুক্র শনি 2টা দিন থেকে যেত। এভাবে চলতে চলতে আমার গর্ভে সন্তান আসলো, আমি মা হতে চললাম, সন্তান ভূমিষ্ঠ করলাম বছর শেষে, আমি এক সন্তানের মা হলাম। সন্তানরা যখন একটু ঝাঁকালো হলো, হাঁটি হাঁটি পাপা, তখন রাহুলের আবার অন্য জায়গায় পোস্টিং হলো, সরকারি চাকরি তো। তখন রাহুল আমাকে নিয়ে সেখানে বাচ্চাসহ নিয়ে চলে গেল এক শহরের এক কন্যাদে, সেখানে প্লাট বাসা নিলাম, কত স্বাচ্ছন্দ্যভাবে জীবনযাপন করতে লাগলাম। এদিকে আমি আমার বাবা মাকেও ম্যানেজ করেছিলাম। সব মিলে জীবনে কখনো ভেবেছিলাম না যে বিয়ের পরে জীবনের মোড়টা যাবে কোন দিকে।
সত্যি তাই, কি আশা করেছিলাম আর কি হয়ে গেল, জীবনের মোড়টা কোন দিকে গেল। কিন্তু তবুও আমি সবকিছু হারিয়ে যেন আমি সবকিছুই আবার পেয়েছি, খুব সহজে, এবং যেন নিজের যত্নে গড়া। সব মিলে রাহুলের সুখী, আমিও সুখী, এবং আমাকে চালানোর মতো রাহুলের যথেষ্ট এবিলিটি ছিল। যদিও মাসে বয়সে জুনিয়র, তবে সে যথেষ্ট পারদর্শী ছিল, তার দম ছিল, মানে সবকিছু যোগ্যতা ছিল তার, মানে আমাকে চালানো, আমার সাথে কথাবার্তা, হাসি ঠাক্তা, মানসিক ভারসাম্য বজায় রেখে, মানে সবকিছু মিলেও যথেষ্ট ছিল। ছেলেটাও ভালো ছিল, সুদূর একটাই ইয়া ছিল যে গম্ভীর মনের আড়ালে একটু ভালো লাগা, ভালোবাসা। তাই তো হয়তো ওকে আমি পেয়েছি, তাছাড়া কি আর রাহুলকে পেতাম আমি? যাক বন্ধুরা, এভাবে রাহুলের সাথে আমার বাকি জীবনটা কাটতে লাগলো সংসার জীবনে। তো আজকের এই গল্পটা শুনে তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে আমার একটাই রিকোয়েস্ট বন্ধুরা, এরকম প্রতিনিয়ত বিনোদনমূলক সুন্দর গল্প পেতে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, শেয়ার করে এই ভিডিওটা অন্যের কাছে পৌঁছে দাও। হ্যাঁ বন্ধুরা, আগামীকাল আবারও এর চেয়েও আরও সুন্দর গল্প নিয়ে তোমাদের মধ্যে আবারও ফিরে আসব। ততক্ষণে সবাই তোমরা ভালো থাকবে, নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবে। এই প্রত্যাশায় আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।